এবারে আমরা কয়েকজন মিলে চলেছি দিগনগরের জগন্নাথ মন্দিরে স্নান যাত্রা দেখতে। এই দিগনগর গ্রামটি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম 1 নম্বর ব্লকের অন্তর্গত। এটি বর্ধমান শহর থেকে গুশকরা হয়ে মানকর যাওয়ার রাস্তায় কেয়তলা স্টপেজে নেমে যেতে হয়। দূরত্ব প্রায় 44 কিলোমিটার। আবার ওরগ্রাম নোয়াদা ব্রিজ আলিগ্রাম হয়ে দূরত্ব প্রায় 35 কিলোমিটার। আমরা অবশ্য বোলপুর থেকে গিয়েছিলাম এবং গুশকরা হয়ে এর দূরত্ব প্রায় 34 কিলোমিটার। বর্ধমান থেকে ট্রেনে বা বাসে গুশকরায় নেমে বাসে করে গেলে কেয়তলা স্টপেজে নেমে ওখান থেকে টোটো করে মন্দিরে যাওয়া যায়। আবার বর্ধমান থেকে ট্রেনে মানকরে নেমে সেখান থেকে গুশকরাগামী বাসে করে কেয়তলা স্টপেজে নামতে হয়। দিগনগরে আছে এক পুরনো জগন্নাথ দেবের মন্দির। আমরা আজ চলেছি সেই জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব দেখতে। এই উৎসবে আমরা আজ আমন্ত্রিত। কথিত আছে বর্ধমানের মহারাজা কীর্তিচন্দ্র একবার পুরীর জগন্নাথ দেব দর্শন করতে যান। বাড়ি ফিরে এসে এই দিগনগরে পুরীর মন্দিরের আদলে মন্দির প্রতিষ্ঠায় ব্রতী হন। কথিত আছে প্রভুর স্বপ্নাদেশ পেয়েই মন্দিরটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন। পুজোর নিয়মকানুনও বেঁধে দিয়েছিলেন পুরীর মন্দিরের উপাচারকে অক্ষরে অক্ষরে পালন করার মধ্যে। জিজ্ঞেস করছি সবাইকে, জিজ্ঞেস করছি। বলছে 1740 সালে মারা গিয়েছিলেন কীর্তিচন্দ্র। অনুমান করা হয় ওই শতকের কোনো এক সময় তিনি মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকে আজও দিগনগরে স্নানযাত্রা রথযাত্রা পালিত হয়ে আসছে পুরীর প্রথা মেনেই। এখানকার প্রবীণ নাগরিকেরা বলেন একসময় মন্দিরের গায়ে খোদাই করা ছিল পুরী দিগনগরকে একসঙ্গে দেখার বাণী। নীলাচল ফিরে দিগনগরে, পারো যদি ঘোরো সম বছরে। প্রথম দিকে সেবায়েতরাই মন্দিরে প্রভুর সেবা করতেন। 2000 সালে গ্রামের বাসিন্দাদের নিয়ে ট্রাস্টি বডি তৈরি হয়। সেই থেকেই জগন্নাথ দেবের নিত্য সেবা থেকে সব কিছুই মন্দির উন্নয়ন কমিটি দেখভাল করেন। বর্তমানে পুরনো মন্দিরের সামনে নতুন একটি মন্দির নির্মাণ করা হয়েছে। জনসাধারণের দানের অংশও এই মন্দিরের অন্যান্য কাজে ব্যয় করা হয়েছে ও হচ্ছে। আমরা যখন পৌঁছেছিলাম তখন স্নানযাত্রার প্রস্তুতি পর্ব শুরু হয়ে গিয়েছে।
ভোগ প্রসাদ রান্নার ও আয়োজন শুরু হয়ে গেছে। এরই ফাঁকে একসময় স্থানীয় এক মিষ্টির দোকানের মালিক মাননীয় শ্রী অমিত কুমার লাহা মহাশয় ও মন্দির কমিটির সম্পাদক মাননীয় শ্রী শক্তিপদ রায় মহাশয় সাক্ষাৎকার নিয়ে যা জানা গেল। আপনি কি জানেন এই মন্দির সম্পর্কে? এই সম্বন্ধে আমরা এখানকার বাসিন্দা নই, তবে এখনকার বাংলা বাসিন্দা হয়ে গেছি। আজ আমার 35 বছর আসা হলো। হ্যাঁ, তা বাংলার 1396 সালে আমি এসেছিলাম। এসে থেকে দেখলাম এই মন্দিরে জগন্নাথের মূল পাণ্ডা ছিলেন সরোজ অধিকারী। তিনি পুজোটা করতেন, কিন্তু আর্থিক অনটনের জন্য তিনি ঠিকমতো করতে পারেননি। তাই এই 4-5 বছর থাকার পর আমি এখানে আসার পর দেখলাম যে আস্তে আস্তে ওটা যে সীমিত হয়ে যাচ্ছে। হঠাৎ এই গ্রামে জমিদারদের ভাদ্র মাসে পূর্ণিমাতে ওদের একটা পুজো হয়। সেই পুজোতে বাপের বাড়ি তো ইয়ারা আসে, মেয়েরা তো আসে, এবং সেই উপলক্ষে আরতি তো আর জগন্নাথের দেখা হয় না। তখন সেই মেয়েরা সব এখানে সন্ধ্যে থেকে এসে বসে থাকে যে আমরা আরতি দেখবো। ওনারা যখন আসে তখন দরজা খোলা ছিল না। 5 জনাকে জিজ্ঞেস করে যে আরতি হয় না, তো হয়তো, কিন্তু সেভাবে কিন্তু করতে পারেন না উনি আর্থিক অনটনের জন্য নিয়ে। এরকম দীর্ঘদিন চলা হতে হতে আরও সব পাবলিক শুনে ওখানে আমাদের তখন বামফ্রন্ট সরকার ছিলেন, এখানে পার্টি হচ্ছিলেন, এসে বলে এই ব্যাপার, বলছে আমরা কি করব, এটা তো পার্টির ব্যাপার না, তার ইচ্ছা অনিচ্ছা। উনি বলে যে তোমরা সব দেখো, আমরা তোমাদেরকে নানাভাবে সাহায্য করবো যেটুকু করার। তারপর একটা টাস্ক কমিটি তৈরি হয়, সেই টাস্ক সর্বদল নির্বিশেষে সেটাকে সহযোগিতা করে। ওনাকেই পুজো করতে বলা হয়, আর বলছে তোমাকে পুজো করতে হবে, তোমার ইয়ে আছে, তোমার অভাব আছে, ঠিক আছে, আমরা প্রত্যেক ঘরে ঘরে বলে দিচ্ছি, তারা তোমাকে এখানে দিয়ে যাবে, তোমাকে কিন্তু ভোগটা করতে হবে। উনি কিন্তু তাতেও রাজি হন না। তখন টাস্ক কমিটি ঠিক করলো যে তাহলে তুমি পুজো করবে না? না, আমি পুজো করবো না, পুজো করে আমার পেট ভরবে না। আচ্ছা, তখন টাস্ক কমিটি অন্য একজন ব্রাহ্মণকে ঠিক করলো, উনি হলেন আমাদের অসীম গাঙ্গুলি। উনি সেই থেকেই চালাচ্ছেন এবং ভালোভাবেই চলছে। আর এবং ওইটা করা থেকে বহু জায়গা থেকে এখানে লোক আসতে লাগলো এবং নানা দিক থেকে আমরা ওইটা সাহায্য পেতে লাগলো মন্দির, এবং মন্দির আস্তে আস্তে নানাভাবে উজ্জীবিত হলো এবং সেই থেকেই আমাদের মন্দির চলছে। আর এখন আবার নতুন মন্দির তৈরি হয়েছে সরকারের সহায়তায় এবং সাধারণ মানুষের সাহায্যে, এখন মোটামুটি চলছে এবং আশা করি আগামী দিনে আরও ভালো চলবে বলে আশা করি। এই মন্দিরটা তাহলে কত বছরের পুরনো মনে হলো? এটা তো 500 বছর প্রায়। 500 বছরের পুরনো? হ্যাঁ, 500 বছর হবে, যা শুনেছি আর কি। এটা শোনা কথা। আচ্ছা আচ্ছা, আপনি বলুন, আমি বলুন। হ্যাঁ, 500 বছরের আগে কি মন্দিরের মানে এখন যে মন্দিরটা পুরনো মন্দিরটা যেটা দেখলাম, 500 বছর আগেও কি পুরনো মন্দির ওইটাই ছিল? হ্যাঁ, ওইটাই ছিল। আচ্ছা, তাহলে ওই যে মন্দিরটা এখন যেটা আছে, তাহলে সেটা এখন 500 বছরের পুরনো? হ্যাঁ, অনেক দিনকার পুরনো। হ্যাঁ, তারপরে এখন যেটা নতুন তৈরি হচ্ছে সেই মন্দিরটা? আচ্ছা, এটা সামনেই রয়েছে আপনাদের। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? আমার নাম অমিত কুমার লাহা। আপনি তাহলে এখানে কত বছরের বাসিন্দা বলছেন? আমি প্রায় 35 বছর। 35 বছর? হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। বারাসি স্নানযাত্রার তাৎপর্য সম্বন্ধে, যা সাপ্তাহিক বর্তমান পত্রিকা থেকে
জানা গেছে। স্কন্দপুরাণ আর নীলাদ্রি মহোদয় গ্রন্থমতে জ্যৈষ্ঠ পূর্ণিমার পুণ্যলগ্নে মহাপ্রভু জন্মগ্রহণ করেন। এতে মনে প্রশ্ন জাগে, যিনি অনন্ত, জন্ম মৃত্যুর অতীত, তার আবার জন্মদিন কী করে হয়? আসলে ওই পুণ্যদিনে পৃথিবীর মানুষ সর্বপ্রথম তার প্রকট রূপ দর্শন করে, সেই জন্য এই দিন তার জন্মদিন হিসাবে পালন করা হয়। পুরাণ অনুসারে জগন্নাথ মহাপ্রভু নিজেই নিজের স্নানের বিধি ব্যক্ত করেছেন। স্নানযাত্রার আগের দিন থেকেই রীতি অনুসারে প্রস্তুতি শুরু হয়। স্নানযাত্রার দিন সকালে শুভারম্ভ হয় শ্রী বিগ্রহেদের পহণ্ডি অর্থাৎ যাত্রা। রত্নবেদী থেকে মহাস্নানের জন্য বিগ্রহগুলিকে ঈশান কোণে স্নান বেদিতে নিয়ে যাওয়া হয়। জগন্নাথ মহাস্নানে জল আনা হয় আবদ্ধ কূপ থেকে, আর সেই আবদ্ধ কূপের থেকেই 108 ঘড়া জলেই শ্রী জগন্নাথ সপরিবারে মহাস্নান করেন। আবদ্ধ কুয়ার জলে স্নানের পর মহাপ্রভু সপরিবারে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ দেবতা চতুষ্টয়কে মন্দিরে অনবসর গৃহে অনবসর পিঁড়ির ওপর সযত্নে রাখা হয়। অসুস্থদের 15 দিন ধরে শুশ্রূষা করা হয়। এই 15 দিন মন্দিরের দরজা বন্ধ রাখা হয়। স্নানে বিবর্ণ বিগ্রহগুলিকে এই সময় নতুন করে অঙ্গরাগ বা রং করা হয়। এটাই হলো অনবসর কাল। এই সময় বিগ্রহগুলি সব দায়িত্ব থাকে দৈতাদের ওপর। এই সময় প্রভুর অন্নভোগ বন্ধ থাকে। তাদের নিবেদন করা হয় ফল, পলতার বড়া, পাচন, পায়েস আর একটু ক্ষীর। সবররা জগন্নাথকে নিজ পরিবারের লোক বলে মনে করেন, আর সেইভাবেই তার সঙ্গে মেশে ব্যবহার করে ও সেবা করে। স্নানযাত্রার পরদিন থেকে 15 দিন জগন্নাথ দর্শন বন্ধ থাকে। এরপরই রথযাত্রার সময় তাদের মন্দির থেকে বাইরে বের করে আনা হয়।
এখানেও প্রথা মেনে ভক্তি নিষ্ঠা সহকারে শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব পালিত হলো। প্রথমে মন্দির থেকে পূজা অর্চনা শেষে শোভাযাত্রা সহকারে উপরের বেদিতে ঘোরানো সিঁড়ি বেয়ে সপরিবারে শ্রী জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হলো। এরপর স্নানযাত্রা শেষে পুনরায় মন্দিরে নিয়ে যাওয়া হলো। জানা গেল আগামী রথযাত্রার আগের দিনে নতুন মন্দিরে শ্রী জগন্নাথ দেবকে সপরিবারে আনুষ্ঠানিকভাবে নিয়ে এসে স্থায়ীভাবে রাখা হবে। আপনার নাম? আমার নাম শক্তিপদ রায়। আপনি এখানকারই দিগনগরের বাসিন্দা তো? আমি দিগনগরের স্থায়ী বাসিন্দা। তা এই যে এখন যে জগন্নাথ দেবের মন্দির, এটা কত বছরের পুরনো? এটা 300 বছরের। 300 বছরের পুরনো। তা এখন নতুন একটা মন্দিরের কাঠামো তৈরি হচ্ছে। তা এই মন্দিরের কাঠামোর আগে পিছনে যে মন্দিরটা আছে সেইটাই আসল মন্দির, তাই তো? সেইটাই আসল মন্দির। তো সেই প্রথম থেকে কি সেই মন্দিরটাই আছে, না তারও আগে আরও অন্য মন্দির ছিল? প্রথম থেকে ওই পিছনে মন্দিরটাই আছে। ওই মন্দিরটা তৈরি করেছিলেন বর্ধমান মহারাজা। আচ্ছা। 300 বছর আগে ওই মন্দির তৈরি করে গেছিলেন। হ্যাঁ। এবং ওনার স্বপ্ন এই জগন্নাথ মন্দির দিগনগরে স্থাপন হয়েছিল। আচ্ছা। ওনাকে জগন্নাথ মহাপ্রভু স্বপ্ন দিয়েছিল যে আমি একটা দিগনগরের মাঠে, ধনতিঙ্গে মাঠে, ওখানে আমি আছি, আমাকে তোমরা নিয়ে এসে দিগনগর মাঝখানে রথতলা বলে এই জায়গাটার নাম রথতলা, এই রথতলায় এই মন্দির স্থাপন করে আমাকে প্রতিষ্ঠা করে। এবং মহারাজা এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং এই পুজো করার জন্য 2জন সেবায়িত নিযুক্ত রেখেছিলেন। তারা তাদের বংশে আর কেউ এই পুজো করেছিল, তার ছেলেরা কিন্তু এই পুজো বন্ধ করে দিয়েছিল। মানে সেবায়তদের যারা রেখেছিল তাদের ছেলেরা বন্ধ করে, তাদের ছেলেরা এই মন্দির সেবা পুজো বন্ধ করে দিয়েছিল। মন্দিরে চাবি পড়ে গিয়েছিল এবং দীর্ঘদিন যাবৎ এই মন্দিরের ঠাকুর কোনো বিনা সেবাটি ছিলেন। হঠাৎ একদিন আমারই ব্যক্তিগত আমির এই নজরে পড়ে যে মন্দিরে কোনো পুজো আগা হয় না। একজন ভক্ত দল এসে তারা আমাকে জিজ্ঞেস করেছিল যে এই মন্দির কখন পুজো হবে। আমি কিন্তু তো জানতাম না যে পুজো বন্ধ হয়ে গেছে। তারপর একজন আমাকে বললো এখানে আর মন্দিরে পুজো আগা হয় না, পুজো পুরোই বন্ধ করেছে। তার বাড়িতেও গিয়েছিলাম, তাদেরকে অনুরোধ বিনয় করেও তাদেরকে এনে পুজো করাতে পারা যায় নাই। তারা আমাদের সঙ্গে কমিটির সঙ্গে বিরাট একটা খুব দুর্ব্যবহার করেছে। তারপর আমরা এই একটা ট্রাস্টি বোর্ড তৈরি করেছিলাম মিস সেনের সহযোগিতায়। আমরা এই মন্দির প্রথম দিকটা অনেকটা এগিয়েছিলাম। তারপর মিস সেন নিজে কোনো কারণে হয়তো এই মন্দিরে আর আসেন না, কিন্তু ও মন্দির রেজিস্ট্রেশনও করে দিয়েছিলেন, ওনার সহযোগিতা পেয়েছিলাম। এখনও আমরা ওনাকে ছাড়তে চাই না, উনি কিন্তু থাকতে চান না, তার জন্য তো আর আমরা কিছু করতে পারি না। এখন এই মন্দিরটা পুরো ট্রাস্টি বোর্ডের আন্ডারেই চলে এবং স্বচ্ছভাবেই চলে। এই যে পুরো ভোগের কোনো ইনকাম কিছু নাই, ভক্তদের দীক্ষার ওপরই এই মন্দির চলে। আমরা 365 দিন 365টা লোককে ঠিক করেছিলাম 151 টাকা দিয়ে, তাদের নাম গোত্র দিয়ে, তাদের আত্মীয়দের নামে এই মন্দিরে পুজো আগা যাতে সারাদিন হবে সেই রকম ব্যবস্থা করে সারা বছর এইভাবে চলে। এবং বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন ভক্তদের কাছে সাহায্য ভিক্ষা দিয়ে আমরা মন্দির এখনও পর্যন্ত চালিয়ে যাই। পারবো কতদিন পারবো আমরা তা জানি না। আমি দীর্ঘ 22 বছর এই মন্দিরে সেক্রেটারি ছিলাম। তাহলে এখন যে
মানে সেবায়েতরা তারা যেটা আগেকার ছিলেন যারা আর পড়তেন না, পরে আবার নতুন করে সেবায়েত নিযুক্ত, নতুন করে সেবায় নিযুক্ত হয়েছে। হ্যাঁ, এবং তারা আলাদা। এই এখন যে সেবা পুজো করে তার নাম হচ্ছে অসীম গাঙ্গুলি। অসীম গাঙ্গুলি। আর এখন যে মন্দিরটা তৈরি হচ্ছে, এটা কতদিন যাবৎ হলো নতুন মন্দিরটা তৈরি হচ্ছে? নতুন মন্দিরটা তৈরি হচ্ছে আপনার আজ থেকে 2 বছর হলো তৈরি হচ্ছে। আচ্ছা, এটাও তো বিভিন্ন লোকের দানে বা না, এটা বিভিন্ন লোকের দানে নয়। আচ্ছা, এটা পঞ্চায়েত সমিতির একটা অবদানে সরকারি দানে এটা হয়েছে। আচ্ছা, এবং এখানকার যে বিডিও ছিলেন, হ্যাঁ, ওনার প্রচণ্ড সহযোগিতা। এই এর আগের যে বিডিও ছিলেন, আউসগ্রাম 1-এর, হ্যাঁ, তিনি তার সহযোগিতায় এই টাকা উনি 65 লক্ষ টাকা স্যাংশন করছেন। আচ্ছা, এবং পঞ্চায়েত সমিতির সভাপতি বা বর্তমান বিডিও মহাশয় ওনারাই তত্ত্বাবধানে এই মন্দির করেছে। এখন চলছে। হ্যাঁ। তা কাজ কিন্তু এখনো সম্পূর্ণ শেষ হয়নি। হ্যাঁ, আশা করা যায় হবে, ওনারা কথা দিয়েছেন হবে। আচ্ছা, তাহলে পুরো মন্দিরের যে ব্যয়টা, সেটা কি পুরোই পঞ্চায়েত সমিতি বা সরকারের ব্যয়? আচ্ছা, তাহলে এতে জনসাধারণের কোনো ইয়ে নেই, এখানে অর্থ এখানে লাগানো হচ্ছে না। হ্যাঁ, কিন্তু কিছুটা লাগানো হয়নি বললে ভুল হবে। হ্যাঁ, যেমন ধরুন ওই যে মন্দির প্রাঙ্গণের যে গ্রিলটা, ওই গ্রিলটা যে আমরা ঘিরেছি স্টিল দিয়ে, ওইটা কিন্তু আমাদের পুরোপুরি ডোনেশনের টাকা, ওটা পঞ্চায়েত সমিতির টাকা নয়। আচ্ছা, ওনারা বললেন আমাদের যা টাকা ছিল টাকা শেষ হয়ে গেছে, এটা এখন করতে সময় লাগবে, আর আমরা মন্দিরটা উন্নয়ন করবার জন্যে, উদ্বোধন করবার জন্য খুবই তাড়াতাড়ি করছি, যার ফলে ওটা আমরা কমিটি ইয়ে করে বিভিন্ন ভক্তির টাকাটি করা। তা এখন যে মন্দিরে যে এই যে ভোগ হয়, এটা কি প্রতিদিনই হয়? প্রতিদিনই হয়। এটা মোটামুটি কতজনের মতন আয়োজন করা হয়? প্রতিদিন অন্তত গড় 50 জনের আয়োজন থাকে। গড় 50 জনের। তো এর জন্যতে এই যে প্রসাদ, যে ভোগের যে প্রসাদ, এটা নেওয়ার জন্য তো আপনারা একটা কুপন বা একটা কোনো টাকা পয়সা নেন তো? হ্যাঁ, এটা কত করে ধার্য করা আছে? এমনি 60 টাকা করে কুপন। আচ্ছা, একজন লোক প্রসাদ খাবেন, আচ্ছা, 60 টাকা দেন। হ্যাঁ, আর একজন যার নামে ভোগ পূজা হয়, হ্যাঁ, তিনি 151 টাকা দেন। হ্যাঁ, এবং তার বাড়ির একজন প্রসাদ গ্রহণ করতে পারেন। আচ্ছা, এবং তারই নাম গোত্র দিয়ে সারাদিন পুজো আরম্ভ হয়। মন্দিরের চাবি খোলা থেকে সকাল থেকে তারই খরচা থাকে। আচ্ছা, এছাড়া আরও যারা ভোগ আরও বাড়তি লোক যারা খায় তারা 60 টাকা কুপন থেকে খায়। বলুন, আপনি যে এই দিগনগরের নামটা কিভাবে হলো? দিগনগরের নামটা কীর্তিচন্দ্র মহারাজা যখন জগন্নাথ মন্দির তৈরি করেছিলেন, হ্যাঁ, আর ওনারই এই ওটাকে ইয়ের মধ্যেই ছিলেন, ওনার জমিদারি রাজত্ব ইয়ের মধ্যেই ছিলেন, চেষ্টার মধ্যে। তখন এইটা কীর্তিচন্দ্র মহারাজার নামে হাট কীর্তিনগর তৈরি হয়েছিল। আচ্ছা, আর দিগনগরটাকে উনি এই দিগনগরটার নাম উনি অনুকরণ করেছিলেন। এইখানে উনি নিজে রাজার চাঁদনি তৈরি করেছিলেন। ওখানে এসে উনি মাঝে মধ্যে বেড়াতে আসছেন। আবার ওইখানে হাটতলায় একটা রানী সাহেব বলে একটা পুকুর তৈরি করেছিলেন, সেখানেও ঠিক রাজার চাঁদনি তার আর কিছু নেই, শুধু বানানো ঘাটটাই আছে। কিন্তু ওখানে বাড়ি টাড়ি সবই ছিল। ওখানে তিনি আমোদ প্রমোদ করার জন্য উনি আসতেন। এইটুকুই আমি জানি। ধন্যবাদ।